ঐতিহাসিক কাঁথের দারোয়া ময়দানে ৯৬তম গান্ধী স্মৃতি প্রদর্শনীর শুভারম্ভ আগামী ৩রা জানুয়ারি। জাতির জনক মহাত্মা গান্ধী, যাকে সকলের কাছে বাপুজি নামে খ্যাত, সেই বাপুজির শুভাগমন হয়েছিল একদা এই দারোয়া ময়দানে। বাপুজির সেই শুভাগমনের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে গান্ধী স্মৃতি প্রদর্শনীর আয়োজন এবার ৯৬ বছরে পদার্পণ করল। ১২ দিন ব্যাপী এই গান্ধী স্মৃতি প্রদর্শনী ও মেলার শুভারম্ভের দিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ঘোষণা করলেন সংস্থার আজীবন সম্পাদক হিরম্ব কুমার দাস। এই প্রদর্শনী বা মেলা শুধু কাঁথিবাসী নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মেলা উপভোগ করতে। মেলার উদ্বোধনী বর্ণাঢ্য শোভাযাত্রা এবার থাকছে অন্য বৈচিত্র্য, মানুষের কাছে অভিনব দৃষ্টিনন্দন ও নানা শিল্পকলার বাহারি আকর্ষণ এবং সকলকে মুগ্ধ করবে এমনই দাবি কর্মকর্তাদের। জনপ্রিয় গান্ধী স্মৃতি প্রদর্শনী আরও জনপ্রিয় করে তুলতে এবছর নানান আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করেছেন সংস্থার কর্মকর্তারা। অ্যাকচুয়ালি ৯৬তম গান্ধী স্মৃতি প্রদর্শনীর শুভারম্ভ ৩রা জানুয়ারি। এবছরের মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে, ধরুন, স্টলের মধ্যে বিড়লা মিউজিয়ামের সায়েন্সের একটা বাস থাকছে। এছাড়াও শ্রীরামপুর হুগলি থেকে একটা কয়েনের স্টল থাকছে। এরপরেও মাটির পুতুলের স্টল থাকবে, কঞ্চি থেকে আসছে ওরা। পুষ্প প্রদর্শনী তো থাকছেই। গান্ধী মণ্ডপ গত বছরের ন্যায় এবছর আরো ভালো করার প্রচেষ্টা চলছে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চে কলকাতার শিল্পীরা থাকছেন, লোকাল শিল্পীরাও থাকছেন। এইভাবে মোটামুটি আমাদের ১২ দিন মেলা করার প্রোগ্রাম আছে। হ্যাঁ, এর সঙ্গে কলকাতার যাত্রা আছে ৩ দিন। মূলত কোন স্টলগুলো প্রত্যেক বছর আপনাদের মেলাতে আসার উৎসাহ প্রদান করে? মূলত দেখা গেছে ৪ চাকার গাড়ি, বাইক, এই স্টলগুলো থাকে। তাছাড়া জেলা পরিষদের ডিআইসি ডিপার্টমেন্টের একটা হাতের কাজের উপরে স্টল থাকে। ওরা প্রচুর বিক্রি বাট্টাও করেন এখানে, মানুষের আগ্রহ থাকে ওই স্টলটার দিকে। পৌরসভার সেলফ হেল্প গ্রুপের স্টল থাকে, মূলত থাকে এগুলো। হ্যাঁ, এবছর নতুন করে সুডার স্টল দিচ্ছে পৌরসভার থ্রু দিয়ে। প্রত্যেকবারই মেলার যে একটা নতুন একটা যে থাকে নাগরদোলা, এবছর কি সেরকম নতুন নাগরদোলা কিছু আসছে? এবছরের নাগরদোলা পুরনোই থাকছে, কিন্তু আকারে বড় থাকছে এবারে। গত বছরের তুলনায় ওদের সিট ক্যাপাসিটি বেশি থাকছে। সম্ভবত ১০০ সিটের একটা নৌকো ওরা নিয়ে এসছে, যেটা অলরেডি সেটিং শুরু করে দিয়েছে, আপনারা এটা দেখতে পাবেন। মেলাটা নিয়ে এটা কাঁথির গর্ব বলবো। এই মেলাটা শুরু হয়েছিল ১৯২৫ সালে, মানে ১৯২৫ সালে ৫ই জুলাই গান্ধীজি এই ময়দানে এসেছিলেন। মানে যিনি এই মেলার উদ্যোক্তা সুধীরচন্দ্র দাস, বলালাল দাস মাত্র, সুবোধ গোপাল গুচ্ছের, এই স্বাধীনতা সংগ্রামীরা এখানে ১৯২৬ সালে এই মেলা গান্ধী স্মৃতি মেলা হিসাবে, গান্ধী স্মৃতি প্রদর্শনী হিসাবে চালু করেছিলেন গান্ধীজির স্মৃতির উদ্দেশ্যে। এবং সেই অনুযায়ী এখানে নাম হয় যে গান্ধী রোড গান্ধী স্মৃতি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। এবং প্রথম যখন আমরা ছোটবেলায় দেখেছি গান্ধীজি যখন আসতেন, যখন গান্ধী মেলা শুরু হতো, তখন ওই গান্ধী স্মৃতি প্রাইমারি স্কুলের বারান্দায় ওনারা প্রদর্শনীটা করতেন। তখন সাধারণত কিছু দ্রব্য, কিছু হাত তৈরি জিনিস দ্রব্য বারান্দায় যতদিন ধরে ততদিন করতেন। তারপরে ১৯৭৯ সালে আমরা সুধীরবাবুর কাছে যাই, আমরা বলি যে আমার ক্লাব আমার এই গান্ধী স্মৃতি প্রদর্শনীটা চালাতে চায়। তখন তিনি খুব উৎসাহিত হন এবং উৎসাহিত হয়ে বললেন, আশীর্বাদ করছি আমার এই গান্ধী স্মৃতি প্রদর্শনীটা তোরা চালিয়ে যান। সেই দিন থেকে আমরা ১৯৭৯ সাল থেকে আমরা গান্ধী স্মৃতি প্রদর্শনী এই জনকল্যাণ সংঘ পরিচালনা করে আসছি। এবং এই জনকল্যাণ সংঘ পরিচালিত গান্ধী স্মৃতি প্রদর্শনী বৃহৎ আকার ধারণ করেছে। ক্রমে ক্রমে এর আকার বাড়ছে। আপনাদের সহযোগিতা, আপনাদের দেশের সহযোগিতা, বিভিন্ন এখানকার স্থানীয় মানুষদের সহযোগিতা এবং এখানে সাধারণত সংখ্যালঘু এলাকা, তাদেরও আমরা প্রচুর সহযোগিতা পাই। সেই জন্য আদিবাসীর সহযোগিতায় এই মেলা আজকে একটা বৃহৎ আকারে
সারা মেদিনীপুর জেলা নয়, সারা পশ্চিমবাংলা থেকে বিভিন্ন এখানে দোকানপাট স্টল আসে, এসে এই গান্ধী স্মৃতি প্রদর্শনী, আজকের এই ঐতিহ্যবাহী গান্ধী স্মৃতি প্রদর্শনী দারোয়া ময়দান। দারোয়া জনকল্যাণ সংঘ কেউ চেনে না। আপনি যেখানে যান, কলকাতায় যান, আপনি গড়িয়াহাটে যান, আজকে বালিগঞ্জে যান, যেখানেই যান, ধর্মতলা যান, বলে কাঁথের গান্ধী মেলা। তারা জনকল্যাণ সংঘের কেউ নাম করে না। তো এই গান্ধী স্মৃতি প্রদর্শনী হচ্ছে কাঁথির একটা গৌরব, কাঁথির মেলা। তাই এই কাঁথির মেলাকে আপনারা সবাই সহায়তা করুন এবং এই ব্যাপক প্রচার করুন, এবং এই গান্ধী স্মৃতি প্রদর্শনী যাতে আরো বৃহত্তর ভাবে উন্নীত হয়, তার জন্য আপনাদের সহায়তা আমরা কামনা করছি। বর্তমানে আমরা দেখেছি আগেও বেশ কয়েক বছর আগে স্টলের সংখ্যা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে, যেহেতু এখন একটা শিল্পের আকারে পরিণত হয়েছে, কারণ বহু মানুষের এখানে কেনাবেচা থেকে শুরু করে বহু প্রতিভাবান যারা রয়েছে তাদের এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা শিল্পকলা যারা রয়েছে তারা এখানে তাদের হস্তচালিত কিছু শিল্পের এখানে পসরা তারা নিয়ে আসেন এখানে। তো এখানে আলাদাভাবে কোনো কিছু মানে এই মাঠে তো আর জায়গা হচ্ছে না দেখা আর যাচ্ছে। জায়গা হচ্ছে না, আমরা বাধ্য হয়ে শ্মশানটাকে লেবেল করে 1.5 লক্ষ টাকা লেবেল করে সেখানে নাগরদোলাটাকে এখানে বস্তু শিফট করেছি। মেলা কমসে পাচ্ছে, এখানে মিউনিসিপ্যালিটি স্টল হয়ে জন্য এদিকে আর যাচ্ছে না, জায়গা অকুলন হচ্ছে। বলছি যারা দূর দূরান্ত থেকে আসেন মানে তাদের বসার ক্ষেত্রে যে রেন্ট আপনারা রাখছেন। রেন্ট না, আমরা সুপার স্ট্রাকচার বলি, আচ্ছা জায়গা ভাড়া না, ওই স্ট্রাকচারের ভাড়াটা আমরা নেই। আচ্ছা, মানে এই প্যান্ডেল তৈরির ডেকোরেটর যে খরচ থাকে সেই খরচ। এবং একটা জনপ্রিয়তার শিখরে রয়েছে, এটা লটারি রয়েছে একটা লটারি না, আমরা এটাকে সাহায্য সাহায্য কুপন হিসেবে এটা আমাদের ব্যাপক মানে ভাবে মানে গুডউইল আমরা অর্জন করতে পেরেছি। অনেক ক্লাব এই কুপন প্রতিযোগিতা আরম্ভ করেছিল, সব বন্ধ হয়ে গেছে, একমাত্র আমরাই এটাকে গ্রহণযোগ্যতা রয়েছে কারণ যেহেতু সঠিকভাবে মূল্যায়ন হয়। সঠিকভাবে মূল্যায়ন হয়। এবং আমরা প্রথমে যে একটা নাম্বার তুলতে হলে 5 বার ফায়ারিং করতে হবে, তাদের একটা নাম্বার আসবে। তা আমরা প্রথমে চ্যালেঞ্জ করি, বলি যদি কেউ নাম্বার লাগিয়ে নিতে পারেন টিকিট দেখে দেখে, তাহলে আপনার পুরস্কার তো আপনি পাবেন, প্লাস আমাদের ক্লাব থেকে আপনাকে আরো 50,000 টাকা আমরা সাহায্য করব। কিন্তু আজ পর্যন্ত কেউ পারেননি সেই এই লাগাতে পারেন, এই জন্য গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। এই মেলার বিশেষ আকর্ষণ এবার কি থাকছে? মেলার আকর্ষণ তো একই জিনিস আছে, কিছু কিছু নতুনত্ব আনার চেষ্টা করছি। এবছর যেমন আমরা মানে ওই বিড়লা সায়েন্স যে গাড়ি, সায়েন্সের গাড়ি আসবে, থাকবে। তারপরে কিছু নতুন নতুন আইটেম রেখেছি আমরা। আমরা ওইটার ভেতরে বাচ্চাদের শিশুদের যাতে মনোরঞ্জনের জন্য ওখানে আমরা ইলেকট্রিক পুতুল রাখতে, এখানে পৌরাণিকের উপর করে বেশ করে এখানে হবে প্রদর্শনী ভেতরে। এত বড় একটা মেলা চালাতে হলে তার তো একটা ন্যূনতম প্রস্তুতি, প্রাথমিক প্রস্তুতি শুরু হয়। তো আপনারা কবে থেকে এর আবার 1 বছর প্রতীক্ষার অবসান ঘটবে, আবার তার আগামী বছরের জন্য সাধারণত আমরা সারা বছরই চর্চা করি যে কিছু কিছু উদ্যোগ মানে মেলার প্রস্তুতি হিসাবে। সাধারণত আমাদের প্রতিষ্ঠা দিবস 23শে নভেম্বর আমাদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন থেকে আমরা একদম পুরো দমে আমরা মাঠে নেমে পড়ি। আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাবো, তারা যেন জানুয়ারির 3 তারিখে আমাদের উদ্বোধন এবং চলবে 12 দিন, সেই মেলায় আসার জন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা প্রতি বছর যেভাবে সহযোগিতা করেন, এবছরও গান্ধী স্মৃতি প্রদর্শনীতে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। আরেকটা প্রশ্ন, যেটা শোভাযাত্রা, উদ্বোধনী শোভাযাত্রার যেটা অপেক্ষা কান্তি শহরের মানুষ থাকে, এই উদ্বোধনী শোভাযাত্রা এবছর কি থাকছে? এবছর শোভাযাত্রাকে আমরা খুব বড় আকারে করছি। আমরা এবছর নতুন একটা ওই নদিয়ার যিনি অ্যারেঞ্জার
তিনি এবছর দিচ্ছেন। আমরা এবছর এই শোভাযাত্রাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ আকর্ষণীয় করে তোলার জন্য কাঁথিবাসী নিশ্চয়ই যারা শহরে বাদে বা যারা বাইরে থাকুন, আমি তাদের কাছে আবেদন রাখবো যে শহরবাসী বাদে গ্রামের লোকজনরা বা দর্শকরা যেন এই শোভাযাত্রা দেখান। এবছর টোটালটাই নতুন। 30শে জুন 100 বছর হতে চলেছে গান্ধীজির শুভ আগমন সেটার দারুয়া মানে অপেক্ষা নেই এখন থেকে আমাদের এই মেলা। এটা এবছর আমাদের মেলা শেষ হলে আমাদের এবছর 100 বছর এই জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, যাতে 100 বছর এই মেলা একটা আদিবাসীকে আমরা কিছু নতুন উপহার দিতে পারি। সেই জন্য 100 বছরের জন্য আমরা এই মেলার পরেই আমরা প্রস্তুতি শুরু করে দেবো। এবার আমাদের যিনি মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি কিছু পাঠ দেখেন, সাংস্কৃতিক সম্পাদক বাদেও অনুপম দাস, তিনি বাইরের শিল্পীদের জন্য যোগাযোগ রাখেন। সেই জন্য অনুপম দাসকে বলবো এখানে এসে একটু বাইর দিক। অনুপম এখানে এসে। আপনার নাম? আমার নাম হেরম কুমার দাস। আমি সেই প্রথম থেকেই সেক্রেটারি আছি, এরা ছাড়তে চায় না। তাই ওরা বলছে আপনার, আমার 75 বছর বয়স হলো, আমাকে বলছেন যে আপনি চেয়ারে বসে থাকলেই হবে, ছাড়তে চায় না। নতুন প্রজন্মকে তোলার জন্য চেষ্টা করছি, নতুন প্রজন্ম তৈরিও হয়ে গেছে, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা তো এখনো আমাকে ছাড়তে চাইছে না। আগামী বছর চেষ্টা করবো। ওরা বলছে যে 100 বছর আপনার করে শেষ করে আপনি ছাড়বেন। আমাকে আমার সৌভাগ্য এবং সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি যে ওনারা আমাকে আজীবন সম্পাদক হিসাবে মানে তারা রেজুলেশন করেছেন আমাকে আজীবন সদস্য। কিন্তু আজীবন সদস্য সেখানেই থাকার প্রয়োজন হবে না। আমি যখনই আমি কর্তব্য মনে করবো, নিজেকে আর চালাতে পারবো না, চলতে পারবো না, হাঁটতে পারবো না, তখন আমি নিজে মানে এই দায়িত্ব দিয়ে আমি ওদের যথাসম্ভব করার